শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর জন্য লাখো মানুষের ঢল এই মানিক মিয়া এভিনিউতে। আনুষ্ঠানিক যেই তার জানাজা সেটি কিন্তু 2টায় হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল থেকেই তার শুভাকাঙ্ক্ষীরা, সাধারণ মানুষরা এবং সর্বস্তরের যারা রয়েছেন তারা কিন্তু এই আজকের এই জানাজা এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন। এবং পুরো মানিক মিয়া এভিনিউতে কিন্তু লোকে লোকারণ্য যে অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে দৃশ্যমান। এবং ঠিক আমরা কিন্তু সকাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কড়া নিরাপত্তার মধ্য দিয়েই যারা এই জানাজায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু ভিতরে প্রবেশ করার যে সুযোগ সেটি কিন্তু দিচ্ছিলেন। এবং পুরো এই মুহূর্তে কিন্তু যেই জনসাধারণের যেই সমাগম সেই সমাগম কিন্তু চোখে পড়ার মতন। এবং আপনাদের জানিয়ে রাখি যে গতকাল ঠিক সন্ধ্যার পরপর কিন্তু শরীফ ওসমান হাদির যেই বহনকারী যে গাড়ি রয়েছে সেই বহনকারী গাড়ি কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের তারা কি জানতো না যে একটা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, অতএব দেশে বিশৃঙ্খলা হবেই? এটাই সত্য। এত কিছু জানার পরই সরকার গঠিত হয়েছিল এবং তাদের উচিত ছিল সেই অনুযায়ী তারা প্রস্তুতি নেওয়া উচিত ছিল। প্রথমেই দেশের এই যে হত্যাকাণ্ডটা হলো স্বৈরাচারের আমলে যে আন্দোলনের সময়, এখানে তো অনেক লোক ওপেনলি ফায়ার করেছিল, আপনারা সবাই দেখেছেন। পারত না তাদের মধ্যে থেকে 2-4 জনকে সরাসরি শাস্তির মুখোমুখি করতে? আমরা তো আজকে 17 মাস হয়ে গেল, আমরা একটা বিচার দেখি নাই, একটা শাস্তি আমরা দেখি নাই। আমরা শুধু শুনেছি শাস্তি হচ্ছে, রায় হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, কিছুতে তারা করতে পারে নাই। অর্থাৎ তারা উস্কানি দিয়েছে যে আপনারা এই যে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড করেছেন, আমরা আপনাদেরকে কিছু বলি নাই, আপনারা ক্যারি অন করুন, আমরা কিছু বলবো না। এই সরকার সেই পরিস্থিতি তৈরি করেছে। সরকার এরা পুরোপুরি ব্যর্থ, এরা আমাদের জুলাই আন্দোলনকে সম্পূর্ণরূপে ব্যর্থ করার পেছনে 100% দায়ী এই সরকারের। সরকার চাইলেই পারত কিছু বিচারের মাধ্যমে নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে। এই দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে পরবর্তীতে কেউ বিশৃঙ্খলা তৈরি করার সাহস পেত না। আপনারা কি বিপ্লবী সরকার গঠন হওয়া উচিত? বিপ্লবী সরকার এখন সময়ের দাবি। শুধু বিপ্লবী সরকার গঠন করলেই হবে না, বিপ্লবী সরকার গঠন করে বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে, যারা বিপ্লবকে বিনষ্ট করতে চায় তাদের বিচার নিশ্চিত করা বিপ্লবী সরকার গঠন করার জন্য বেশি জরুরি। এখন সর্বপ্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ওসমান হাদির যে হত্যাকারী তার বিচার নিশ্চিত করা এবং এর সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা। একের পর এক কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসতেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনীর এক কর্মকর্তার স্ত্রীর মাধ্যমে তারা এই প্রশিক্ষণ পেয়েছে। আরো কত গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্যক্তিবর্গের কাছ থেকে তারা সহায়তা পাচ্ছে সেইটাও আমাদের জানা উচিত এবং এদেরকে সকলের সামনে নিয়ে আসা উচিত। এই সরকারের প্রতি আমাদের হাত জোর করে অনুরোধ, ভাই আপনারা যদি বিচার করতে ভয় পান, আপনারা যদি বিচার করতে নাও পারেন, অন্তত পক্ষে দেশের এই শত্রুদেরকে আমাদের সামনে এনে দিন, আমরা বিচারের ব্যবস্থা করবো। তারা তো ইন্ডিয়ায় পালিয়ে গেছে বলা হচ্ছে আর কি, তাহলে কিভাবে আনবে? যদি স্বাধীনতার 50 বছর পরে শেখ মুজিব সাহেবের যে এই খুনি কথিত খুনিদেরকে এনে বিচার করা যায়, তাহলে ওসমান হাদিবের খুনিদেরকে কেন আনা যাবে না? ফ্রান্স থেকে, ইটালি থেকে খুনিদেরকে বের করে আনছেন না, এটা তো পাশের রাষ্ট্র ভারত, তাদের মধ্যে থেকে কেন আনা যাবে না? যদি সরকার কূটনৈতিক ভাবে ব্যর্থ হয়, সরকারের উচিত এই সেনাবাহিনী নৌবাহিনীর মধ্যে আমাদের অনেক বিপ্লবী ভাইরা রয়েছে যারা বিপ্লবের সময় আমাদেরকে সরাসরি সমর্থন দিয়েছেন, তাদের মাধ্যমে গোপন মিশন চালিয়ে হলো এই খুনিকে সেখান থেকে বের করে আনতে। সরকারের পক্ষে এটা সম্ভব, শুধুমাত্র সদিচ্ছার অভাব। যদি না পারে, আমাদের কথাগুলো বলতে লজ্জা লাগে, তারপর আমরা বাধ্য হয়ে আজকে বলতেছি আপনারা গোপন মিশন চালান। ভারতের গোপন মিশন চালিয়ে একটা ফয়সালকে ধরে যদি না আনতে পারেন, তাহলে আপনারা আমাদের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করবেন? এটা কি প্রশ্ন আসে না? অর্থাৎ সার্বভৌমত্ব আজকে কোথায়, সেটা তো একটা বড় হুমকির মুখে পড়ে যায়। তাহলে কি আবারও বিপ্লব দরকার? আমরা কয়বার বিপ্লব করবো আপনারা বলেন? সেই যে 52 থেকে শুরু হলো, এখন পর্যন্ত খালি বিপ্লবই চলছে। উন্নয়নটা কখন হবে, পরিবর্তনটা কখন আসবে? এই প্রশ্নটার উত্তরটা দিবে কি আপনি বলেন? এই যে আজকে তো জুলাই 24-এর বিপ্লব হলো, এর আগেও তো বিপ্লব হয়েছে। সেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে কি বিপ্লব হয় নাই? তখন কিন্তু রোশন মারা যায় নাই, ছাত্ররা রক্ত দেয় নাই। কয়দিন পর পর ছাত্ররা রক্ত দিবে, বিপ্লব করবে, পরিবর্তনের আশা করবে। আপনারা এসে বলবেন আপনারা ঘরে ফিরে যান, আমরা দেখছি, আমরা ঘরে ফিরে যাব, আপনারা এই বিপ্লবকে বিক্রি করে দিবেন, এইটা আমরা মেনে নিব না। আমরা এখন 24-এ যারা এদেশে হত্যাকাণ্ড চালালো তারাও ভারতে আশ্রয় নিয়েছে, হাদির খুনি সেও ভারতে আশ্রয় নিয়েছে। আসলে সকল খুনিরা ভারতেই কেন আশ্রয় নেয়? আপনারা যারা জানেন যে এই আমি এর আগেও বলেছিলাম
যে বাংলাদেশকে একটা মহল গোলাম বানিয়ে রাখতে চায়, এবং সেটা কারা সেটা বাংলাদেশের জনগণ সবাই জানে। এই যে যারা আশ্রয় নিতেছে, আপনার ভাষায় তারা খুনি, আমাদের ভাষায় তারা সন্ত্রাসী। ভারত তাদেরকে আশ্রয় দিয়ে সন্ত্রাসী থেকে জঙ্গি করার চেষ্টা করতেছে এবং তাদেরকে জঙ্গি বানানোর প্রশিক্ষণ দিচ্ছে। এই জন্যই ভারত বারবার এই যে যারা বিপ্লব করেছে এবং বিপ্লব পরবর্তী সময়ে এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চাচ্ছে আমাদের দেশকে পিছিয়ে রাখার জন্য। আপনি কি মনে করেন ভারত একটি সন্ত্রাসীদেরকে মদত দেওয়ার অবশ্যই অবশ্যই ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র, এবং ভারতের এই উস্কানিমূলক বক্তব্যগুলো এর আগে আমরা দেখেছি। তাদের যে স্থানীয় যে রাজনীতি রয়েছে, উগ্রপন্থী রাজনীতি কি ভারত করে না? সবচেয়ে বেশি এখন ভারতের যে সরকার ক্ষমতায়, বিজেপি সরকার, তারা নিজে একটু উগ্রপন্থী একটা সরকার ব্যবস্থা। তাদের দল হচ্ছে যে একটা উগ্রপন্থী দল, হিন্দুত্ববাদী দল অনেক রয়েছে, তাদের মতো তো উগ্রবাদী আর কোনো দল নাই। তারা বাবরি মসজিদ ভাঙচুর করেছে, তারা আজকে মুসলমানদেরকে দমন করার চেষ্টা করতেছে এবং ধর্মভিত্তিক বিভাজনের মাধ্যমে তারা ক্ষমতা টিকে রয়েছে। এই বিজেপি শুধুমাত্র ভারতের শত্রু না, বাংলাদেশের শত্রু না, এইটা সারা পৃথিবীর মুসলিম উম্মার শত্রু। অতএব এই বিজেপির পতন দরকার। যদি আমরা আজকে ভারতীয় রাষ্ট্রের নাগরিক হতাম, আমরা এই বিজেপি পতনের আন্দোলন করতাম। যেহেতু আমাদের সেই সুযোগ নাই, আমরা দেশে থেকে দোয়া করব যাতে এই বিজেপি সরকার থেকে শুরু করে ভারতের যারাই আমাদেরকে দমন করতে চায়, বাংলাদেশকে দমন করতে চায় এবং মুসলমানদেরকে দমন করতে চায়, তাদের উপর যেন আল্লাহর গজব নাযিল হয় ইনশাআল্লাহ, এবং এটা হবে ইনশাআল্লাহ। শুনছিলেন যে যারা এখানকার ওসমান শরীফ হাদির যে শেষ বিদায়ের জন্য যারা এখানে যুক্ত হয়েছেন, তারা কিন্তু তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন। একই সাথে কিন্তু তারা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাতে তারা ঘুচিয়ে ওঠে, এবং একই সাথে কিন্তু এই শেষ বিদায় উপলক্ষে কিন্তু এখানকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবং আপনাকে যদি একটু আমি উপরের অংশ থেকে দেখানোর চেষ্টা করি, পুরো যেই এই মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে, এবং ঠিক আনুষ্ঠানিক যে 2টার সময় তার যেই জানাজা, সেই জানাজা শেষে কিন্তু তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঠিক পাশে তাকে কিন্তু সম্মান সহকারে সম্মিলিত করা হবে, এবং সেখানেই তার যে সর্বশেষ যে বিদায়ের শেষে কিন্তু সেখানেই তাকে কবর হবে। এবং একই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল ঠিক সন্ধ্যার পর কিন্তু ঠিক 7টার পরে কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্স করে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু তার যে হিমাগার রয়েছে, সেখানে কিন্তু শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হয়, এবং আজকে কিন্তু তাকে এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে গেটটি রয়েছে, সেখানে কিন্তু তার মরদেহ রাখা হবে, এবং ঠিক 2টা নাগাদ পরে তার কিন্তু যেই জানাজা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে, এবং সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজকে এই লক্ষ লক্ষ মানুষের যেই সমাগম, সেই সমাগম কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে। এবং এছাড়া আগে যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, এর আগে যদি একটু জানানোর চেষ্টা করি, ঠিক 12ই ডিসেম্বর শুক্রবার জুমা নামাজের পরপর কিন্তু শরীফ ওসমান হাদি তার একটি বোট সংযোগে যান, এবং সেখানে কিন্তু আত্মদায়িত্বের অর্থাৎ সন্ত্রাসী বাহিনীর কিন্তু গুলিতে তিনি গুরুতর আহত হন, এবং এই আহতর পরপর কিন্তু তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, এবং সেখানে সামরিক চিকিৎসা শেষে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য এবারকার হসপিটালে কিন্তু হস্তান্তর করা হয়, এবং সেখানেও তার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু অবনতির দিকে গেলে তাকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয়, এবং সেখানে গত বৃহস্পতিবার ঠিক 9:30টায় চিকিৎসাধীন অবস্থায় তার কিন্তু মৃত্যু হয়, এবং সেই মৃত্যুর পরপর কিন্তু সারা বাংলাদেশে যে একটি রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যেই উদ্বেগ, সেই উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু তৈরি হয়, এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি শাহবাগে কিন্তু যারা ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এখানে অবস্থান করেন, এবং রাতভর কিন্তু তারা তাদের যেই দাবি, বিভিন্ন স্লোগান দিয়ে সেখানে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করেন। এবং এরপর কিন্তু গতকাল ঠিক সন্ধ্যা 6:30টার পরপর কিন্তু তাকে সিঙ্গাপুর থেকে যে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু তার আসে, এবং মরদেহ এই
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু হিমাগারে তাকে রাখা হয় এবং আজকে তার শেষ বিদায়ের যে জানাজা, সেই জানাজার জন্য কিন্তু এই লাখো মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন এবং ঠিক আনুষ্ঠানিকতা বাদ জোহরের পর কিন্তু তাকে শেষ বিদায় দেওয়ার জন্য যেন সারা বাংলাদেশের যারা সর্বস্তরের জনগণ রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু বিভিন্ন বিভাগীয় পর্যায়ের থেকে আজকে এই শরীফ ওসমান হাদির যে জানাজা সেখানে কিন্তু জানানোর জন্য এসেছেন এবং একই সাথে কিন্তু পুরো যেই মানিক মিয়া এভিনিউ জুড়ে যেই লোকের সমাগম, সেই সমাগম কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একজনের সাথে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের যেই ঢল, সেই ঢল কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং একই সাথে কিন্তু একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি শরীফ ওসমান হাদিকে নিয়ে যদি একটু লাইন বলে দিতে পারি। আমরা খুবই মর্মাহত, শোকাহত, মানে ভাষা প্রকাশ করার মতো কোনো কথা বলতে পারতেছি না। আসলে এই ধরনের একটা মানে এটা আমাদের খুবই আমি কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এটা হওয়ারই কথা ছিল না। আমি এই বর্তমান যে কি বলে এটাকে, ইন্টারিম সরকার, এরা কি দায়িত্ব পালন করছে এটা নিয়ে আমরা হতভম্ব। আমাদের এরকম জুলাই যোদ্ধারা যদি নিরাপত্তা না পায় তাহলে তারা কাদেরকে নিরাপত্তা দিবে? আমরা তো চাই এদেশে একটাও হত্যাকাণ্ড ঘটবে না। সকল হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই এই দেশ আইনের শাসনে চলুক। আমরা এই দেশ দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ কামনা করি। আর যেন কোনো রকম আর একটা হত্যাকাণ্ড এই দেশের মাটিতে না ঘটুক এবং এই ব্যাপারে আমি তীব্র নিন্দা জানাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি। তারা যে ন্যাক্কারজনকভাবে আমাদের একজন খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তারপরে এই যে দুর্বৃত্তরা হত্যা করে হত্যা ঘটনা ঘটাইয়া তারা প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে যাচ্ছে, তারা তাদেরকে হেল্প করতেছে, এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নাই। আমরা চাই যে ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণমূলক সম্পর্ক রাখতে চায়, তারা এই সব ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করবে, আমাদের আইনের কাছে। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ, তারা যেন এই রকমের কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি এবং তাদের কাছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট, তারা যাতে দুর্নীতিমুক্ত হয়। এদেশ থেকে তারা দুর্নীতিমুক্ত না হলে আমাদের কোনো জুলাই যোদ্ধাকে কেউ বাঁচবে না, দেশও বাঁচবে না। বিনীত রিকোয়েস্ট, তারা যেন এই বিষয়টা তাদের মাথায় নিয়ে আইন শৃঙ্খলা, বিনীত অনুরোধ, রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম সকলকে। আপনারা দেখছিলেন যে এই শরীফ ওসমান হাদির যে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু যে সর্বস্তরের মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু সর্বমনে যে একটি দাগ সেটি কিন্তু কেটেছে এবং একই সাথে যে ভালোবাসার যে প্রতীক হয়ে উঠেছেন শরীফ ওসমান হাদি, তার এই বহিঃপ্রকাশ আজকের এই জনসমুদ্র। এবং এই জনসমুদ্রে কিন্তু পুরো মানিক মিয়া এভিনিউর যে আরঙের যে সড়কের যে মাথা রয়েছে এবং আসাদগেট থেকে শুরু করে পুরো যেই খামারবাড়ি অঞ্চলের যে সড়ক রয়েছে, এই পুরো সড়ক জুড়ে কিন্তু সর্বস্তরের মানুষের যেই জমায়েত, সেটি কিন্তু এখানে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছেন এবং ঠিক সকাল থেকে কিন্তু এই সাধারণ মানুষের যে সমাগম, সেটি কিন্তু চোখে পড়ার মতন এবং ঠিক আনুষ্ঠানিকতা দুপুর 2টার পরে কিন্তু বাজদোহরের পরে যেই জানাজা, সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা এবং তারকে কেন্দ্র করেই কিন্তু এই যে পুরো অঞ্চল জুড়ে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ জুড়ে যে মানুষের ঢল, সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানো চাই। এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার নাশকতা না হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও পর্যাপ্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং জানাজা শেষ হওয়ার পরে কিন্তু শরীফ ওসমান হাদির যে বহনকারী যে গাড়ি রয়েছে, সেটি কিন্তু কেন্দ্রীয় যেই সেন্ট্রাল মসজিদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমবেত আছেন, সেখানে কিন্তু তার পাশেই চিরনিন্দ্রায় শায়িত হবেন এই বিপ্লবী নেতা। এবং এই নেতার এই জানাজা ঘিরে কিন্তু যেই সাধারণ মানুষের যে জমায়েত, সেই জমায়েতের চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি পুরো এই মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু